আমার আজকের আলোচনার বিষয় অলংকার। অলংকার তোমাদের তৃতীয় সেমিস্টারের এনইপি সিলেবাস অনুসারে থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য অলংকার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অলংকারের মধ্যে দুটো ভাগ রয়েছে, শব্দালংকার এবং অর্থালংকার। শব্দালঙ্কারের আজকে আমার এই ক্লাসে শব্দালঙ্কার সম্পর্কে একটা পূর্ণাঙ্গ আলোচনা আমি করতে চলেছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে একই ক্লাসে তোমাদের শব্দালঙ্কার বিষয় ক্লিয়ার হয়ে যাবে পুরোপুরি। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবে। এবার অলংকার কি? আমরা জানি প্রাচ্যের যে কাব্যতাত্ত্বিক বামন তিনি বলেছেন সৌন্দর্যম অলংকার, অর্থাৎ কাব্যের মধ্যে যাহা সুন্দর তাহাই হচ্ছে অলংকার। এবার অলংকার মূলত দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে শব্দালংকার আর একটা হচ্ছে অর্থালংকার। শব্দের প্রাধান্য যেখানে হয় সেখানে হচ্ছে শব্দালংকার, আর যেখানে অর্থের প্রাধান্যই সবচেয়ে বেশি সেটা হচ্ছে অর্থালংকার। এবার শব্দালংকার কয় ভাগে বিভক্ত এবং শব্দালংকারের সংজ্ঞা উদাহরণ সহ আলোচনা আমি এই ক্লাসে করতে চলেছি। শব্দালংকার মূলত পরীক্ষায় আসা 4 প্রকার নিয়েই আজকে আমি আলোচনা করব, যেগুলো বারবার পরীক্ষায় রিপিটেড হয়। অনুপ্রাস, শ্লেষ, যমক এবং বক্রোক্তি, এই 4 প্রকার অলংকার পরীক্ষায় আসে। অনুপ্রাস কি? অনুপ্রাস হচ্ছে যেখানে একটা ধ্বনি বা ধ্বনিগুচ্ছ বারবার একইভাবে ব্যক্ত হয়, বারবার একইভাবে ব্যক্ত হওয়ার ফলে শুনতে ভালো লাগা সৃষ্টি হয়, তাকে আমরা বলি অনুপ্রাস। অনুপ্রাসের অন্তর্গত বৃত্তানুপ্রাস, ছ্যাকানুপ্রাস, অন্তানুপ্রাস, লাটানুপ্রাস এবং সূত্রানুপ্রাস রয়েছে, যা পরীক্ষায় আসে। এবং শ্লেষ অলঙ্কারে সভঙ্গ এবং অভঙ্গ শ্লেষ রয়েছে। যমকের মধ্যে আদ্য যমক, মধ্য যমক এবং অন্তযমক রয়েছে। বক্রোক্তিতে কাকু বক্রোক্তি, শ্লেষ বক্রোক্তি দুই প্রকার, দুই ভাগে বিভক্ত। এবার আমরা আলোচনা করব শব্দালঙ্কারের অন্তর্গত অনুপ্রাস অলঙ্কারটি সম্পর্কে। শব্দালঙ্কারের অন্তর্গত বৃত্তানুপ্রাস প্রথমে আলোচনা করছি। বৃত্তানুপ্রাস দেখো, এখানে বৃত্তানুপ্রাস মানেই হচ্ছে বৃত্তের ন্যায়। বৃত্ত আছে প্রথমে, তাই এটা বৃত্তের মতো হবে। একই ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যুগ্ম বা অযুগ্মভাবে যদি বারবার ধ্বনিত হয় তখন তাকে বলা হয় বৃত্তানুপ্রাস। যেমন এখানে উদাহরণে আছে, চলো চপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ। তাহলে চ ধ্বনিটা এখানে বারবার ব্যবহৃত হচ্ছে, চ দিয়ে শুরু হচ্ছে, চই আবার এসে শেষ হয়ে যাচ্ছে, তাই এটা হচ্ছে আমার বৃত্তানুপ্রাস। চলো চপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ, এখানে চ ধ্বনিটা বারবার ব্যবহৃত হয়েছে বলে এটা হয়ে গেছে বৃত্তানুপ্রাস। তারপর আসি ছেকানুপ্রাস। ছেকানুপ্রাস হচ্ছে একই সংজ্ঞা হবে, মাত্র দুইবার ব্যবহৃত হবে। এখানে তো বারবার ব্যবহৃত হয়েছে, এখানে হবে মাত্র দুইবার। কিরকম? একই ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যদি যুগ্ম বা অযুগ্ম ভাবে মাত্র দুইবার ব্যবহৃত হয় তবে তাকে বলা হয় ছেকানুপ্রাস। যেমন দেখো, এখনই অন্ধ বন্ধ করো না পাখা, এই যে নয় থয় সংযুক্ত এবার দুবার ব্যবহৃত হয়েছে, এর ফলে এখানে এটা হয়ে গেছে ছেকানুপ্রাস অলংকার। এবারে আলোচনা করব অন্তানুপ্রাস নিয়ে। অন্ত শব্দটি দিয়ে আমরা বুঝতে পারছি শেষ। তাহলে কবিতার চরণের শেষে যদি চরণান্তিক মিল থাকে, মানে প্রথমটার সঙ্গে শেষেরটার যদি মিল থাকে তাহলে সেটা হবে অন্তানুপ্রাস। যেমন চরণের অন্তে মিল থাকলে তাকে আমরা বলবো অন্তানুপ্রাস। যেমন দেখো, মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান, এই যে সমান এবং পুণ্যবান, আন আন মিল রয়েছে, অন্তানুপ্রাস হয়ে গেছে। মিল থাকার ফলে, চরণের শেষে মিল থাকার ফলে সেটা হয়েছে অন্তানুপ্রাস। এবার আসা যাক সুপ্তনুপ্রাসের কথা। সুপ্তনুপ্রাস বলতেই আমরা বুঝতে পারছি যে শ্রুতি সৌন্দর্য সৃষ্টি করবে। শ্রুতি সৌন্দর্য অর্থাৎ শুনতে ভালো লাগা সৃষ্টি করবে যে অনুপ্রাস তাকে বলা হয় সুত্তানুপ্রাস। যেমন বাকযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত ব্যঞ্জন ধ্বনি যদি পরপর বসে শ্রুতি সৌন্দর্য সৃষ্টি করে তাকে বলা হয় সুত্তানুপ্রাস। যেমন দেখো, ছন্দ বন্ধ গ্রন্থ গীত এসো তুমি প্রিয়ে, এখানে ছন্দ এই যে গীত ত, গ্রন্থ থ, বন্ধ বন্ধ ধ, ছন্দ ত, এই যে ত থ দ ধ পরপর বসে শ্রুতি সৌন্দর্য সৃষ্টি করছে সেটা হয়ে যাচ্ছে সুত্তানুপ্রাস অলংকার। তাহলে এখন আমরা পড়বো লাটানুপ্রাস এবং যমক। কারণ লাটানুপ্রাস এবং যমক দুইটার কিছুটা সিমিলারিটি রয়েছে, তাই 4টা পড়ার পর আমরা একটা পড়বো যমক এবং লাটানুপ্রাস কাকে বলে। এবার আমরা আলোচনা করব লাটানুপ্রাস নিয়ে। লাটানুপ্রাস এবং যমকের মধ্যে কিছুটা সিমিলারিটি রয়েছে, আগেই বলেছি। যেমন লাটানুপ্রাস
পরপর দুইটি শব্দ বসলেও তার মধ্যে ভিন্ন অর্থের প্রকাশ ঘটবে না। কিন্তু যমক যখন পরপর দুইটি শব্দ বসবে তখন ভিন্ন অর্থের প্রকাশ ঘটবে। তাহলে যমক আমরা শব্দটা ধরে বুঝতে পারছি যে যমক মানেই জোড়া। জোড়া হলেও তাদের বৈশিষ্ট্য, তাদের অর্থ আলাদা হবে, কিন্তু লাটানুপ্রাসের ক্ষেত্রে দুইটা হলেও তাদের অর্থ একই হবে। যেরকম যে অলঙ্কারে একই শব্দ পরপর দুইবার বসে একই অর্থ প্রকাশ করে সেটাকে বলা হয় লাটানুপ্রাস। যেমন দেখো, যত ভালোবাসি পরাণ ভরি, পরাণ ভরে ওঠে সৌভাতে। এখানে যত ভালোবাসি, পরাণ মানে হচ্ছে প্রাণ, এবং এখানে আবারও প্রাণ ভরে ওঠার কথাই কিন্তু বলা হয়েছে। তাই দুইটা পরাণের অর্থই কিন্তু প্রাণে দাঁড়াচ্ছে। তাই এটা হচ্ছে আমার লাটানুপ্রাস অলঙ্কার। এবং যমক হচ্ছে যে অলঙ্কারে একই শব্দ পরপর দুইবার বসে যদি ভিন্ন অর্থের প্রকাশ ঘটায় তখন তাকে বলা হয় যমক অলঙ্কার। যেমন ভারত ভারত খ্যাত আপনার গুণে, এখানে একটা ভারত হচ্ছে ভারতবর্ষ, আরেকটা ভারত হচ্ছে কবি রায়গুণাকর ভারতচন্দ্রকে বোঝানো হয়েছে। এবার যমকটা কিন্তু তিন প্রকার হতে পারে, যেমন আদ্য যমক, মধ্য যমক এবং অন্ত যমক। আদ্য যমক কি? যখন শব্দের বাক্যের প্রথমে যমকটা থাকে তাহলে সেটা হয় আদ্য যমক, এবং শব্দের মিডলে যখন, বাক্যের মিডলে যখন থাকে সেটা হয় মধ্য যমক, এবং সব বাক্যের শেষে যখন হয় সেটা হয় অন্ত যমক। তাহলে প্রথমে হলে আদ্য, মিডলে হলে মধ্য এবং শেষে হলে অন্ত যমক। এই হচ্ছে লাটানুপ্রাস এবং যমকের মধ্যে তুলনা। এবার আমরা আলোচনা করব শ্লেষ অলঙ্কার। শ্লেষ অলঙ্কার, শ্লেষ মানে হচ্ছে দোতনার প্রকাশ, মানে একটা শব্দের মধ্য দিয়ে দুইটি অর্থের প্রকাশ ঘটবে। একটি শব্দের মধ্য দিয়ে যখন দুইটি অর্থের প্রকাশ ঘটে তখন তাকে বলা হয় শ্লেষ অলঙ্কার। যেমন চণ্ডীমঙ্গল কাব্যে আমরা দেখতে পাই যে ফুল্লরার ঘরে যখন দেবী চণ্ডী এসেছিলেন তখন ফুল্লরা জিজ্ঞেস করেছিলেন যে তুমি কিভাবে এসেছো বা কেন এসেছো। তখন দেবী চণ্ডী বলেছেন যে আছিলাম একাকিনী বসিয়া কাননে, আনিল তোমার পতি বান্ধি নিজ গুণে। মানে যে আমি একাই বসেছিলাম বাগানের মধ্যে, কিন্তু তোমার পতি আমাকে গুণে বেঁধে নিয়ে এসেছে। দেবী চণ্ডী বোঝাতে চেয়েছেন গুণ বলতে এখানে ধনুকে ছিলা, কালকেতুর যে ব্যাজ ছিলেন তার ধনুকের ছিলার মধ্যে করে শাকটাকে নিয়ে এসেছিল। কিন্তু ফুল্লরা এখানে বুঝতে পেরেছে যে গুণ মানে হচ্ছে মানুষের সহজাত প্রকৃতি। কালকেতুর গুণে দেবী পছন্দ করে তার সঙ্গে চলে এসেছে, এইটা বুঝতে পেরেছিল ফুল্লরা। এই যে একটা শব্দের মধ্য দিয়ে দুইটা আলাদা অর্থের প্রকাশ ঘটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে শ্লেষ অলঙ্কার। তারপর বক্রোক্তি অলঙ্কার। আচ্ছা, শ্লেষ অলঙ্কারের আবার এখানে আমি বলেছিলাম দুইটা ভাগ আছে, সভঙ্গ শ্লেষ এবং অভঙ্গ শ্লেষ। না ভেঙে যদি শ্লেষটাকে দুইটি অর্থের প্রকাশ ঘটানো যায় তাহলে সেটা হচ্ছে অভঙ্গ শ্লেষ, আর ভেঙে যদি বোঝাতে হয় তাহলে সেটা হয় সভঙ্গ শ্লেষ। যেমন আদুলি শব্দটার দ্বারা, আদুলি মানে হচ্ছে টাকা পয়সা, কিন্তু যখন সেটাকে আ এবং ধুলি করা হয় তখন হয়ে যায় যে চরণের ধুলি। মানে রাধা এই কথাটা কৃষ্ণ রাধাকে বলেছিল যে তোমার চরণের ধুলি ছাড়া, মানে আদুলি ছাড়া আমার রক্ষা নেই। তো সেই সেই আদুলি মিডলে যদি এরকম একটা হাইফেন বা ভেঙে দেওয়া হয় তখন সেটা হয়ে যায় সভঙ্গ শ্লেষ অলঙ্কার। তারপর আসছি বক্রোক্তি অলঙ্কারে। বক্রোক্তি মানেই হচ্ছে সোজা কথাকে বাঁকাভাবে বলা। তো সোজা কথাকে বাঁকাভাবে বলতে গেলে আমাদের দুইটা দিক দেখতে হয়, যেমন শ্লেষ বক্রোক্তি এবং কাকু বক্রোক্তি। শ্লেষ বক্রোক্তির মধ্যে কি বলা হয়েছে না, যেখানে বক্তা বলবে এক আর যিনি শুনছেন তিনি উত্তর করবে আরেক। তাহলে যে মানে বক্তার কথাটা একটা হবে কিন্তু উত্তরটা আরেকটা আসবে, মানে সেটাকে আমরা বলছি যে শ্লেষ বক্রোক্তি। এখানে একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। শ্লেষ বক্রোক্তিতে বলছে, সভাকবি বলছেন যে ওদের শব্দ আছে বিস্তর কিন্তু অর্থের বড় টানাটানি। তিনি বলেছেন শব্দার্থের কথা, মানে সভাকবি বলেছেন শব্দার্থের কথা, কিন্তু নটবর এখানে নটরাজ বা নটবর সেখানে রিপ্লাই করছে নইলে রাজদ্বারে আসবে কেন। তিনি বোঝাতে চাচ্ছেন যে টাকা পয়সার কথা। তাহলে এই যে বক্তা বলছে এক আর শ্রোতা উত্তর করছে আরেক, সেটা হচ্ছে আমাদের শ্লেষ অলঙ্কার, শ্লেষ বক্রোক্তি অলঙ্কার।
তারপর হচ্ছে কাকু বক্রোক্তি। কাকু বক্রোক্তি কি? যে বক্তার কণ্ঠস্বরের জন্য যখন হ্যাঁ বোধকটাকে না বোধক বা না বোধকটাকে হ্যাঁ বোধক বোঝা যায়, তখন বা উত্তর করা হয় যখন হ্যাঁবাচক হয় উত্তরটা, আবার নাবাচকও হতে পারে। এটাকে আমরা বলবো কাকু বক্রোক্তি। অর্থাৎ বক্তার কণ্ঠস্বরের প্রভাব এখানে বিদ্যমান থাকবে। যেমন কাকু বক্রোক্তিতে বলা হয়েছে, রাবণ শ্বশুর মম মেঘনাথ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। এখানে প্রমীলা কিন্তু এই কথাটা বলেছিল তার সখীকে, যে রাবণ হচ্ছে আমার শ্বশুর আর স্বামী হচ্ছে মেঘনাদ, আমি কি ভয় পাই ওই ভিখারি রাঘবকে। তাহলে এখন এখন উত্তর হতে পারে যে হ্যাঁ তুমি ভয় পাও, বা না তুমি ভয় পাও না। কিন্তু এখানে কিন্তু বোঝানো হয়েছে যে সে ভয় পায় না। এই যে বক্তার কণ্ঠস্বরের জন্য ইতিবাচকটা নেতিবাচক এবং নেতিবাচকটাকে ইতিবাচক বোঝানো হচ্ছে, সেটা হয়ে যাচ্ছে আমাদের কাকু বক্রোক্তি অলঙ্কার। তাহলে মূলত শব্দালঙ্কারের অংশগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে অনুপ্রাস, যমক, শ্লেষ এবং বক্রোক্তি, এইগুলো পরীক্ষায় মোস্ট রিপিটেড হয়। তো এইবার শব্দালঙ্কারের পূর্ণাঙ্গ আলোচনা আমি এই ক্লাসে করলাম। তোমরা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারগুলো। ধন্যবাদ।